অপরাজিতা। সবাইকে স্বাগত জানাই রেডিও স্বাধীনের বিশেষ আয়োজন অপরাজিতায়। আজকের পর্বে সোহানা রয়েছে আপনার সঙ্গে। আজ আমরা কথা বলবো পোশাক শিল্পে নারী নেতৃত্বের উন্নয়ন, কর্মক্ষেত্রের ভবিষ্যৎ গঠন বিষয়ে। এবং এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার সঙ্গে রয়েছেন রৌনক জাহান আপা, ডিরেক্টর, উইমেন অ্যান্ড ইউথ এম্পাওয়ারমেন্ট, কেয়ার বাংলাদেশ। আমার সঙ্গে আরও একজন অতিথি আছেন, যিনি তানজিলা আক্তার আপা, কাজ করছেন প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে সাস্টেইনেবিলিটি প্রোগ্রামে H&M গ্রুপের সাথে। কেমন আছেন আপা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আপা, এবং আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে পেয়ে বোধহয় আরও একটু বেশি ভালো আছি, কারণ দারুণ একটা বিষয়ে আজ আমরা অপরাজিতায় গল্প করব। জি, আমার খুব ভালো লাগছে আপনাদের এখানে আসতে পেরে আজকে। শুরুতেই আমি আসলে এই আজকের আলোচনায় রৌনক জাহান আপার কাছে জানতে চাই যে আমরা যখন কথা বলছি নারী নেতৃত্ব নিয়ে বা ক্ষমতায়ন নিয়ে, বর্তমানে পোশাক শিল্পে এই চিত্রটা কেমন দেখছেন? অবশ্যই আগের চাইতে অনেক ভালো, কারণ আপনারা জানেন যে একটা বড় সংখ্যক কর্মীদের মধ্যে আসলে নারী কর্মী বেশি, এবং আমরা কাজ করছি এই সেক্টরে, এই আরএমজি সেক্টরে, রেডিমেড গার্মেন্ট সেক্টরে আমরা কাজ করছি 1995 সাল থেকে। এবং আমরা কাজ করেছি বিভিন্ন ব্র্যান্ডসের সাথে, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্সের সাথে। অবশ্যই আমি বলবো নারীদের নেতৃত্বের জায়গাতে অনেক পরিবর্তন এসছে। নারীদের সিনিয়র পজিশনে যাবার আগ্রহ এবং পরিবেশ তৈরি হয়েছে, এবং নেতৃত্বের জায়গাতে শুধুমাত্র কেয়ার বাংলাদেশ না, অনেক সংগঠন কাজ করছে। এবং ডেফিনেটলি আমি বলবো যারা ফ্যাক্টরি ওনার আছেন, যারা ব্র্যান্ডস আছেন, তাদের বিশাল একটা সাপোর্টের কারণেই আসলে এই সংগঠনগুলো তাদের নেতৃত্বের, নারীদের নেতৃত্বের কাজে বিকাশে অনেক অবদান রাখতে পারছে। অনেক পরিবর্তন এসছে, বাট এখনও আমার কাছে যেটা মনে হয় আমাদের কাজের জায়গা থেকে, যখন আমরা ইভেন এই প্রজেক্টের কথাই যদি বলি, অপরাজিতা প্রকল্পের কথাই যদি বলি, এই প্রকল্পের আন্ডারে কিন্তু আমাদের উইমেন ফ্রেন্ডলি স্পেসেস আছে, যেখানে আসলে আমরা নারীদের সাথে কথা বলি। নারী যারা পোশাক শিল্পে আছে, কিংবা যারা ইনফর্মাল সেক্টরে আছে, কিংবা যারা কাজ ছেড়ে দিয়েছে কিছুদিন আগে কোনো না কোনো কারণে, তারাও এখানে আসছে। তো তাদের সাথে কিন্তু আমাদের প্রতিদিনই কোনো না কোনো ধরনের আলোচনা হচ্ছে, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি, এবং সেখানেও কিন্তু আমরা একটা চিত্র পাই যে তাদের আসলে এই জায়গাটাতে তাদের অবস্থান কোথায়। এবং আরেকটি বিষয় যেটা হয়তো আরও পরবর্তী সময় আমরা যখন কথা বলবো আরও ওটাতে আসবে, যে আমরা ফ্যাক্টরিগুলোতে কিন্তু ট্রেনিং প্রোভাইড করছি, প্রশিক্ষণ দিচ্ছি নারী শ্রমিকদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে। তো ওই জায়গাগুলোতে আমি 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 খুবই পজিটিভ। আমি কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই যে সমস্ত সংগঠন যারা এই বিষয়ে কাজ করছে, এই নেতৃত্ব বিকাশে আসলে তারা অনেক অবদান রাখছে। এবং সবচেয়ে বড় যে জায়গাটা, যেটা না হলে আসলে এটা সম্ভব না, নারীদের ইচ্ছা, নারীদের নিজেদের এই নেতৃত্ব বিকাশের যে ইচ্ছা, সেটা আসলে অনেক গুণ বেড়ে গেছে। এবং পরিবেশ তৈরির ক্ষেত্রেও এই যে ফ্যাক্টরি মালিক বলছি আমরা যারা আছেন, তাদের সহায়তাও বেড়েছে। সো আমি আশাবাদী যে এই জায়গাটা আরও ভবিষ্যতে আরও ভালো হবে, নারী নেতৃত্বের জায়গাটা আরও ভালো হবে। এটা সত্যি খুব পজিটিভিটি ক্যারি করছে যেটা আপনি বলছিলেন, কারণ আগে আমরা শুনতে পেতাম যে একদিক থেকে জানতাম যে নারীরা নিজেরাই নেতৃত্বে আসতে নারাজ অনেকাংশে, আর অন্য দিক থেকে শুনতাম মালিক পক্ষ খুব একটা সহায়তা করে না নারীদের ক্ষেত্রে। কিন্তু দুটোই পরিবর্তিত হচ্ছে, এবং জেনে সত্যিই ভালো লাগছে দৃশ্যপটে পরিবর্তন আসছে। আর কারণগুলোও জানবো, যে কিভাবে আপনারা কাজ করছেন, কি কি ট্রেনিং সেশনের কথা বলছিলেন, এগুলো নিয়েও বিস্তারিত জানবো। তার আগে একটু তানজিলা আপার কাছে চলে যাই। রৌনক আপা যেমন বলছিলেন যে আগের চেয়ে নারীদের নেতৃত্বে সংখ্যাটা বেড়েছে, তাদের অংশগ্রহণের সাথে সাথে নেতৃত্বেও তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কাজ করছেন H&M গ্রুপের সাথে, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে আপনি কেমনটা দেখছেন এই চিত্র? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং তার আগে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য ডেকেছেন। আই এম ভেরি মাচ কানেক্টেড থ্রু ইন দিস টপিক। সো ডেফিনেটলি আমার খুব ভালো লাগার জায়গা, কানেকশনের জায়গায় বিষয়টা নিয়ে। রৌনক আপা যেটা বলছিলেন যে হ্যাঁ, নারীদের ক্ষমতায়নের জায়গাটা কিন্তু আগের থেকে বেড়েছে। আমরা যদি বলি যে আরএমজি সেক্টর ডেভেলপমেন্টে নারীদের ভূমিকা অনবদ্য, সেটা অ্যাজ এ ওয়ার্কার হিসাবেই হোক, অ্যাজ এ লিডার হিসাবেই হোক। ওয়ার্কারদের একটা সময় কিন্তু আমরা বলতাম যে আরএমজি ওয়ার্কফোর্সের ব্যাকবোন,
যদিও আমরা এখন দেখি খুব ডিক্লাইনিং মোড, আপাও সেটা বলছিলেন যে এখন 54 থেকে 59% আছে, এটা ওঠানামা করছে। বাট যদি আমরা লিডারশিপের কথাটা বলি, স্টিল ভীষণভাবে আন্ডার রিপ্রেজেন্টেড কম্পেয়ার টু দ্য ওয়ার্কফোর্স, স্টিল যদিও কমছে, তারপর পার্টিসিপেশন অনুযায়ী লিডারশিপ অনেক বেশি আন্ডার রিপ্রেজেন্টেটিভ। বাট একটা গুড পার্ট হচ্ছে যে যারা আসলে লিডারশিপে কাজ করছে তারা কিন্তু বেশ ডাইভার্সিফাইড পার্সপেক্টিভ নিয়ে কাজ করছে। যেমন আমরা যদি বলি যে ইউজুয়ালি কিন্তু স্কিল ডেভেলপমেন্ট বা অটোমেশন রিলেটেড ট্রেনিংগুলোতে মেয়েদের অংশগ্রহণের সুযোগ তেমন একটা থাকে না। বাট সেইখানে যখন উইমেন লিডারশিপ থাকে তাদের জন্য কিন্তু এই সুযোগটা তৈরি করে দেয়, এবং যার মাধ্যমে আমরা যেটাকে বলি যে কম্পিটিটিভ একটা ওয়ার্কফোর্স আসলে তৈরির একটা সম্ভাবনা হয়ে যায়। এবং নারীরা যখন লিডারশিপ পজিশনে বিভিন্ন ফোরামে কথা বলছে, তারা কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলছে, যেমন সেটা সবার জন্য যেরকম উপকৃত, এবং স্পেসিফিক্যালি মোর উইমেন ইস্যু নিয়ে কথা বলছে। কেন বলছে যে স্টিল কিন্তু উইমেনরা একটা ভালনারেবল গ্রুপে কাজ করছে, আরএমজি সেক্টর, ইভেন ইন দ্য আদার সেক্টর। তো সেই জন্য নারীরা আসলে ভয়েস রেজ করছে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে, লজ অ্যান্ড পলিসি ইমপ্রুভমেন্ট নিয়ে। তারা কথা বলছে যে কীভাবে একটা ফাংশনাল মেকানিজম ডেভেলপ করা যায় যাতে আমরা জেন্ডার বেস ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্টটাকে এলিমিনেট করতে পারি। ইমপ্রুভ চাইল্ড কেয়ার নিয়ে কথা বলছে। তো এই সকল বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বা যথাযথ ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উইমেন লিডারশিপের একটা বিশাল ফোকাস হচ্ছে কীভাবে একটা জেন্ডার রেসপন্সিভ ওয়ার্কপ্লেস তৈরি করা যায়। আসলে থ্রু দ্য উইমেন লিডারশিপ আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে তারা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অফ ইনক্লুশন সেটাকে আসলে প্রমোট করছে। হ্যাঁ, ডিফারেন্ট পার্সপেক্টিভে তারা রোল মডেল হিসেবে কাজ করছে। হ্যাঁ, তারা অনেক বেশি এমপ্যাথেটিক হচ্ছে, তাদের বেটার লিসেনিং অ্যাবিলিটি থাকছে যে যদি কম্পেয়ার টু আদার্স। এবং অনেক সময় মনে করা হয় না যে মেয়েরা বোধহয় ক্রিটিক্যাল টাইমে ডিসিশন নিতে পারবে না। হ্যাঁ, এটাও কিন্তু তারা প্রমাণ করেছে। তার আগে একটা জেনারিক ধারণা ছিল যে না, দে ক্যান অনলি ওয়ার্ক, দে ক্যান নট লিড, বাট এটাও তারা চেঞ্জ করেছে এবং এটাও প্রমাণিত হয়েছে তারা শুধু লিড করতেই পারে না, অনেক রকমের চ্যালেঞ্জকে তারা এমব্রেসও করছে। হ্যাঁ, তো এই সিনারিওগুলো কিন্তু অনেক চেঞ্জ নিয়ে আসছে আরএমজি সেক্টরে। বাট তারপর একটা জিনিসকে আমি হাইলাইট করতে চাই যে অনলি থ্রু দিস আন্ডার রিপ্রেজেন্টেড লিডারশিপ আমরা আরএমজির গ্রোথ ডেভেলপমেন্টকে সিকিউর করতে পারবো না। এখানে আসলে সবার একটা সম্মিলিত অংশগ্রহণ দরকার। হ্যাঁ, সবার আগে একটা পারসেপশন চেঞ্জ দরকার যে মেয়েরাও পারে, দে আর ক্যাপাবল টু লিড। তো এই পারসেপশনটা নিজেদের মধ্যে নেওয়া এবং টপ ডাউন অ্যাপ্রোচ হিসাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, যে টপ ডাউন অ্যাপ্রোচ হিসেবে সবার মধ্যে ছড়িয়ে না দিলে, সবার যদি সম্মিলিত অংশগ্রহণ থাকে তাহলে আমরা বলবো যে আরএমজি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে সিকিউর করতে পারতেছি, বিজনেস রেজিলিয়েন্স এবং সাস্টেইনেবিলিটিকে এনশিওর করতে পারছি আমরা। অর্থাৎ আমরা যেটা আসলে শুনলাম আপনার কাছ থেকে যে অনেকগুলো বিষয় নিয়ে মেয়েদেরকে এখনও ডিল করতে হচ্ছে রাদার দেন এই এম্পাওয়ারমেন্ট অর লিডারশিপের জায়গার চেয়েও। আবার অন্যদিক থেকে যদি মেয়েরা এম্পাওয়ার্ড হয়ে যায় এবং লিডারশিপের জায়গাটাতে চলে আসে, তাহলে অন্য যে বিষয়গুলো নিয়ে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে এগুলো নিয়ে ডিল করাটাও কিন্তু মেয়েদের জন্য একটু সহজতর হয়ে যায়। এই যে বোথ ওয়ে যে একটা কনসেপশন, এটা অ্যাডাপ্ট করাটা খুব জরুরি। বাট এটা খুব ইম্পর্টেন্ট যেটা বললেন, এটা মেয়েদের একার পক্ষেও সম্ভব নয়, কারো একার পক্ষে সম্ভব নয়, সবাইকে ইনক্লুডেড হতে হবে, একটা সম্মিলিত পার্টিসিপেশন খুব দরকার। রনক আপা, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে কেয়ার বাংলাদেশ তো নারীদেরকে নিয়ে নানাবিধ কাজ করে থাকে এবং এই নানান ধরনের কাজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে একটাই লক্ষ্য, নারীদের এগিয়ে যাওয়া। তো পোশাক শিল্পে নারী শ্রমিকরা যেন আরও বেশি বেশি নেতৃত্বের জায়গাটাতে আসতে পারে, তাদের ক্ষমতায়ন যেন আরও বিকশিত হয়, এজন্য কেয়ার বাংলাদেশ কিভাবে কাজ করছে? আমাদের আসলে যেটা বলছিলাম কথার শুরুতে, যে আমরা আমাদের কাজটা শুরু করেছিলাম 90s-এ। সো যেটা হচ্ছে যে আমাদের ইভেন যদি কেয়ার বাংলাদেশের কাজের জায়গাটা বলি, এবং একটু বলতেই হয় যে কেয়ার কিন্তু এবার কিছুদিন গত সপ্তাহে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে 75 ইয়ার্স সেলিব্রেট করেছি। সো কেয়ার বাংলাদেশ এখানে বাংলাদেশে কাজ করছে 75 বছর ধরে, এবং এই যে আমাদের প্রোগ্রামিংসগুলো, এটা কিন্তু আমাদের নিজেদের প্রোগ্রাম থেকে আমরা শিখন নিয়ে আমরা কিন্তু নতুন প্রোগ্রামে ডিজাইন করে থাকি। এই ক্ষেত্রেও তাই, যদি আমরা অপরাজিতার কথা বলি এখানেও তাই। এবং এই যে আরএমজি সেক্টরে কাজের জায়গাটা আমরা যখন কাজ শুরু করেছিলাম, এবং একটা জিনিস বলতেই হয় যে কেয়ারের যে কাজের জায়গা এবং আমাদের সমস্ত কাজের মূল ফোকাসই হচ্ছে কিন্তু নারী এবং কন্যা শিশু। তো নারী এবং কন্যা শিশুর জায়গাতে, এবং যখন আমরা নারী শ্রমিকদেরকে নিয়ে কাজ করছি, আমরা শুধুমাত্র নারী শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করছি না, যেটা আপার কথা এসছে, আপনার কথা এসছে, যে আসলে আরও অনেকগুলো মানুষের বা আরও অনেকগুলো আইন কানুন সিস্টেমের পরিবর্তন না হলে আসলে আমরা কিন্তু নারী নেতৃত্বের জায়গাটা এই সেক্টরে শুধু না, কোনো সেক্টরেই আসলে
বাস্তবায়ন করতে পারবো না বা এনশিওর করতে পারবো না। তো এখানে আমরা যেটা করছি, কেয়ার বাংলাদেশের যে জেন্ডার ইকুয়ালিটি ফ্রেমওয়ার্ক আছে, আমরা আমাদের সমস্ত প্রোগ্রাম ওটাকে বেস করেই আমরা ডেভেলপ করে থাকি। যেমন এজেন্সিতে আমরা কাজ করি যে নারীর সেলফ কনফিডেন্স, এফিকেসি, তার ওটাকে বিল্ড করা, সেটাকে স্ট্রেনথেন করা, এবং পাশাপাশি যেটা আপা বলছিলেন, আপনিও বলছিলেন যে শুধুমাত্র নারীর দক্ষতা বৃদ্ধি হলেই হবে না। আপা বলছেন যে আসলে আমাদের মানসিকতা এবং যারা ফ্যাক্টরিতে যারা ম্যানেজমেন্টে আছেন কিংবা এইচআরে যারা আছেন তাদেরও আসলে মানসিকতার পরিবর্তন দরকার। সবার আগে বিশ্বাসটা বিল্ড আপ করতে হবে যে নারীরা পারবে। ডেফিনেটলি আপাও যেটা বলছিলেন যে আমাদের একটা পারসেপশন যে নারীরা আসলে এই লিডারশিপ পজিশনগুলোতে কাজ করতে পারবে না, কিংবা অটোমেশন, আপা যেটা বলছেন যে নারীদের সংখ্যা কম, হ্যাঁ, পার্টিসিপেশন কম। এটার কারণটা কি অনেকটা এরকম না যে আমরা ভাবছি যে নারী আসলে এই পজিশনগুলোর জন্য ফ্রেন্ডলি না, নারী টেকনোলজি বুঝবে না, নারী এই যে ব্যাপারগুলো মেইনটেইন করতে পারে না। এই যে প্যাট্রিয়ার্কাল পারসেপশন, এটা চেঞ্জ করার জন্য কিন্তু অপরাজিতা এবং কেয়ার বাংলাদেশ স্পেসিফিক্যালি এই বিষয়টাতেই কাজ করছে। আমাদের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে এই বিষয়কে ধরে, নারীর স্পেশালি নারী শ্রমিকের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সে যাতে একটা জেন্ডার বেস ভায়োলেন্স ফ্রি ওয়ার্ক প্লেস পায়, সেটার জন্য কিন্তু আমরা কাজ করছি। আমরা USAID আমাদেরকে ফান্ড করছে, FPVH আছে আমাদের সাথে, আমরা এরকম অনেকগুলো কাজ করছি। এবং ওই যে বলছিলাম জেন্ডার ইকুয়ালিটি ফ্রেমওয়ার্ক, যে আমরা এজেন্সি লেভেলে কাজ করছি, রিলেশনশিপ, যে নারী শ্রমিককে ঘিরে যে সম্পর্কটা, তার পরিবারের সাথে কাজ করছি, কমিউনিটির সাথে কাজ করছি, ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সাথে কাজ করছি, ওনার্সদের সাথে কাজ করছি, ব্র্যান্ডসদের সাথে কাজ করছি, এবং স্ট্রাকচারাল লেভেলে যে আইন কানুন পলিসি আছে সেখানেও আমরা কাজ করছি যে ওখানে কি পরিবর্তন দরকার। এবং আমরা সরকারকে আসলে সাপোর্ট করছি যে, এবং ILO কনভেনশনের কথা বলতে চাই যে এখানে এই রেটিফিকেশনের জন্য, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি এটা অ্যাডপ্ট করেছে কিন্তু এখনও রেটিফাই করেনি। সো কেয়ার বাংলাদেশ গভর্নমেন্টকে আসলে সরকারকে সাপোর্ট করছে যে রেটিফিকেশনের জায়গাটাতে আরও কীভাবে এটা দ্রুত করা যায়, বা কোন জায়গাগুলোতে আসলে লিমিটেশনস আছে যে কারণে আসলে সরকার এটাকে রেটিফাই করতে পারছে না, ওই জায়গাগুলোতে আমরা আরও অনেক সংগঠনকে সাথে নিয়ে আমরা সরকারের সাথে কাজ করছি। লিমিটেশনসগুলো আইডেন্টিফাই করা হচ্ছে একদিক থেকে, অন্যদিক থেকে যে টার্গেট বা এইমটা রয়েছে সেটাকে এনহ্যান্স করার একটা ব্যাপার রয়েছে। সো এভাবেই তো আসলে এগোই যে কোনো কিছুই। এবং এর আগে বেশ আমি বলবো কয়েক দশক আগেও কিন্তু নারীরা যে এখন যেভাবে কাজ করছে, এভাবে কাজ করবে, এটাও একসময় ভাবা হয়নি। আমরা কিন্তু ভাবিনি যে কতটুকু আসলে আমাদের লক্ষ্য অর্জিত হবে, কিন্তু তারপর আমরা চেষ্টাটা করে গিয়েছি। অ্যান্ড সেই আনসার্টেনিটিটাকে আমরা সার্টেনিটিতে বেশ খানিকটা রূপান্তর করতে পেরেছি, যে কারণে আজকে পোশাক শিল্পে বলি বা যে কোনো সেক্টরে বলি না কেন, নারীরা বেশ স্বাচ্ছন্দ্যে কাজ করছে। কিন্তু তারপরেও এখনও আমরা ওইখানটাতে আটকে যাই যে সাফিসিয়েন্ট নয় লিডারশিপের জায়গাটাতে, বা নারীদের ওপরেও যে ভরসা করতে হবে, আরও খানিকটা দায়িত্ব দিতে হবে, এই জায়গাটাতে এখনও অনেক ধ্যান ধারণার পরিবর্তনের জায়গা রয়েছে। আপার কাছে আসবো। তানজিলা আপা, অনেক সময় দেখা যায় যে নারীদের এই যে বাধাগুলো দেখতে হয় ক্ষমতার জায়গায় যেতে গেলে বা নেতৃত্বের জায়গায় আসতে গেলে, বিভিন্ন বাধার মধ্যে পারিবারিক বাধা রয়েছে, সামাজিক বাধা রয়েছে, আরও একটা বাধা রয়েছে কর্মক্ষেত্রে, সেটা বেশ প্রকট। বিশেষ করে যখন তার পুরুষ কলিগ তাকে সমর্থন করে না ওই জায়গাটাতে যেতে, নানান ধরনের চিন্তা নারীর মধ্যে কাজ করে। তো এই জায়গাটাতে H&M ফাউন্ডেশন কিভাবে কাজ করছে, নারী এবং পুরুষদের এই যে ধ্যান ধারণার পরিবর্তন, এটা নিয়ে কিভাবে কাজ করছে? থ্যাংক ইউ। আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে যেই টপিকগুলো আপনি বললেন। তার আগে আসলে আমি H&M এর কিছু বিশ্বাস শেয়ার করি যে H&M আসলে বিশ্বাস করে এমন একটা সমাজে যেখানে সকলের ইকুয়াল ভয়েস থাকবে এবং ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে। এবং আমাদের অ্যাম্বিশন হচ্ছে যে টু বি ভেরি ইনক্লুসিভ এবং দ্য অল সাপ্লাই চেন অ্যাক্রস দ্য আমাদের ভ্যালু চেনের মধ্যে, যাতে আমরা সকলকে ন্যায্যতার সাথে ট্রিট করতে পারি, সকলের রিপ্রেজেন্টেশন এবং ভয়েসটাকে আমরা আসলে মূল্যায়ন করতে পারি। তো এই পার্সপেক্টিভ থেকেই আমরা নিজেদের কিছু কাজ আছে এবং পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করি। আপা আছেন এখানে, কেয়ারের সাথে আমাদের কাজ আছে, আমরা বেটার ওয়ার্কের থ্রুতে গিয়ার প্রোগ্রামের সাথে আমরা গিয়ার প্রোগ্রাম নিয়ে কাজ করি, ILOর সাথে আমাদের অ্যাডভোকেসি নিয়ে আমরা কথা বলি। তো অন টপ অফ এভরিথিং আমাদের বিভিন্ন ফেডারেশনের সাথেও আমাদের অনেক কানেকশন আছে যে টু প্রমোট দ্য জেন্ডার ইকুয়ালিটি, কীভাবে নারীর ক্ষমতায়নটাকে বাড়ানো যায় এবং যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন সেগুলো কীভাবে মিটিগেট করা যায়। কারণ আমরা কিন্তু এখন চ্যালেঞ্জগুলো জানি,
তো আমাদের এখন যেটা করতে হবে যে মিটিগেশনটাকে কীভাবে করতে হবে। একটা বড় প্রবলেম হচ্ছে সাস্টেইন। আমরা দেখতে পাচ্ছি যে উইমেন লিডারশিপ পজিশনে রিচ করেছে, হ্যাঁ, তারা থ্রু দ্য ট্রেনিং, সফট স্কিল, টেকনিক্যাল ট্রেনিংয়ে, বাট তারা কিন্তু সেখানে থাকছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে, থাকছে। তারা বারবারই বলছে যে পারিবারিক সমস্যা এবং ব্যক্তিগত সমস্যা, তার পিছনে আরও কিন্তু কারণ আছে যেগুলো আমরা সবসময় আসলে জানি না। তো আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, নারীদের কাজ করতে আসার পেছনে আমি বলবো যে প্রথম বাধা হলো সে নিজে, হ্যাঁ, তার মধ্যে আত্মবিশ্বাস এবং সাহসিকতার অভাব। কেন অভাব? বিকজ সে দেখছে ওয়ার্ক প্লেসে তার কী কী চ্যালেঞ্জ আছে, সে জানে তার বাসায় কী কী চ্যালেঞ্জ আছে, সে জানে তার সোসাইটিতে কী কী চ্যালেঞ্জ আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখছে। আপনি ভেরি রাইটলি বলেছেন যে একটা লাইন থেকে লেটস 30 জন কাজ করে, সেখানে ছেলে এবং উভয়ে কাজ করে। ওই লাইন থেকে একটা মেয়েকে যখন সুপারভাইজার বানানো হয়, তার অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করা কিন্তু অনেক চ্যালেঞ্জের ব্যাপার, হ্যাঁ, মানতেই চাইবে না তাকে। এবং আদার সুপারভাইজার অনেক সময় আমি দেখেছি যে অনেক ছেলে সুপারভাইজার থ্রেট হিসাবে মানে তাকে নিচ্ছে যে আচ্ছা ফাইন, এখন জেন্ডার কি বলে নারী নেতৃত্ব আসছে, মেবি আমরা কি ডাউনগ্রেডেড হয়ে যাব কি না। তো এই জায়গাটা, হ্যাঁ, এবং কর্মস্থলের চ্যালেঞ্জটাকেও আমি বলবো যে যতটা না কঠিন মিটিগেশন করা, আপনার পারিবারিক সমস্যাটা মিটিগেট করা অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের দিক থেকে। কারণ কর্মস্থলে কিন্তু আমরা অনেকে মিলে কাজ করছি, কর্মস্থলে একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। ব্র্যান্ডরা কাজ করছে, এনজিওসরা কাজ করছে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাজ করছে। যদিও কনসিডারিং আমাদের যে আরএমজি ইন্ডাস্ট্রি, সেটার পার্সপেক্টিভে কাজ হয়তো অনেক বেশি হচ্ছে না, এখন অনেক কাজ দরকার। বাট তারপরেও বলবো যে পারিবারিক যেই ব্যাপারগুলো থাকে, যে ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়াটা, হ্যাঁ, তাকে সে লিডারশিপে কাজ করবে, তাকে এক্সট্রা কিছু দায়িত্ব নিতে হবে। ইভেন আপনার লেটস সে প্রোডাকশন লাইন বা প্রোডাকশন ফ্লোর ছুটি হয়ে যাবে, তাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জব করার জন্য থাকতে হবে। এইখানে কিন্তু নারীদের জন্য একটা সিকিউরিটি একটা বড় ইস্যু। আপনি সোসাইটি তাকে ভালোভাবে দেখবে না। আমি একটা এক্সাম্পল দিই। একটা মেয়ে খুব ভালো কাজ করছিল এবং সে এত ভালো কাজ করছিল, তাকে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব নেওয়ার কথা ভাবা হচ্ছিল। বাট কেন সে পাচ্ছে না? বিকজ তার হাজব্যান্ড যাচ্ছে না। কেন তার হাজব্যান্ড যাচ্ছে না? তার হাজব্যান্ড একটা জব করতো, বাট জবটা চলে যাওয়ার পর সে একটা চায়ের দোকানে কাজ করছে। তো চায়ের দোকানে বিভিন্ন রকমের মানুষ আসে। তো তার মাথায় ঢুকানো হয়েছে যে তোমার ওয়াইফ যদি খুব ভালো পজিশনে চলে যায়, তাহলে সে ফ্যামিলির রেসপন্সিবিলিটি ঠিক মতো নেবে না। হ্যাঁ, আরও একটা ব্যাপার আছে, সে তোমাকে ডোমিনেট করবে। হ্যাঁ, আমি মানে রেসপেক্ট টু অল মেলস, আমি আসলে এটা বলছি যে এই বিষয়গুলো, এই চ্যালেঞ্জগুলি কিন্তু আসলে ভীষণ রকমের কি বলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে আমি মানসিকভাবে ঠিক আছি, আমার সাহস আছে, আমার স্কিল আছে, আমি আত্মবিশ্বাসী, কিন্তু আমি পারিপার্শ্বিক বাধাগুলোর জন্য আমি আগাইতে পারতেছি না। তো এই জন্য আমাদের এখন যেটা প্ল্যান হচ্ছে যে আমরা আসলে ফাউন্ডেশনটা নিয়ে আসলে কাজ করব। যে ফাইন, আমরা জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করছি, ডেফিনেটলি সেটা থাকবে, আমাদের মেনটেন্যান্স থাকবে, বাট পাশাপাশি কীভাবে আসলে যেই জায়গাটা আমরা চলে গেছি, সেই জায়গাটা সাস্টেন করা যায়, কীভাবে সিকিউর করা যায়, তো সেটা নিয়েও ডেফিনেটলি আমরা আসলে ভাবছি এখন। এবং আমাদের একটা এক্সপেকটেশন যে কোনো না কোনো রিসার্চ একটা হোক এটার উপরে, যে যাতে করে আসলে মিটিগেশন প্ল্যানটাকে আসলে আমরা সিকিউর করতে পারি, মিটিগেশন প্ল্যানের মাধ্যমে সাস্টেইনেবিলিটি যাতে সিকিউর করতে পারি। সো দ্যাটস আওয়ার এক্সপেকটেশন। তানজিলা আপু, আপনার কাছে আমি আরও একটা বিষয়ে জানতে চাই যে এক্সটার্নাল স্টেক হোল্ডার্সদের সাথে এইচএনএম কীভাবে কোলাবোরেট করছে? এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে হচ্ছে যে আমাদের আমি একটু কিছু নাম বলেছিলাম, যে আইএলও বলেছি, বেটার ওয়ার্ক বলেছি, কেয়ার বলেছি, হ্যাঁ, আরও কিছু অর্গানাইজেশন আছে যাদের সাথে আমাদের আসলে অপরাজিতার যে পার্টনারগুলো আছে তাদের সাথে আসলে আমার রেগুলার কানেকশন হচ্ছে। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এই জেন্ডার ইকুয়ালিটি প্রমোশনটা শুধু একদিক থেকে সম্ভব না, অনলি ফর ব্র্যান্ড সাইড থেকে আমরা যাই বলি না, কারণ এটা কিন্তু আসলে পসিবল না। এইখানেও কিন্তু একটা কি বলবো যে কন্ট্রিবিউশন লাগবে ফ্রম অল সাইড, অল রিলেভেন্ট সাইড থেকে একটা কন্ট্রিবিউশন লাগবে ইন টার্মস অফ অ্যাক্টিভিটি, ইন টার্মস অফ পলিসি চেঞ্জ। আদার ব্র্যান্ডদের সাথে আমরা কিন্তু কোলাবোরেশন করছি, যে কীভাবে এই জায়গাটা কাজ করা যায়। কোলাবোরেশন হচ্ছে এখানে একটা কি মানে ওয়ার্ড এখানে যেটা অনেক কিছু বুঝিয়ে দিতে পারে, সেটাই। হ্যাঁ, ইন টার্মস অফ অল অ্যাসপেক্ট আসলে আমরা এই কোলাবোরেশনটা করছি। এমনকি জানেন যে কখনো যদি কোনো একটা ফ্যাক্টরিতে কোনো একটা প্রবলেম হয়, লেটস সে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বা এই লিডারশিপ প্রমোশন নিয়ে, এবং ওইখানে যদি ধরেন আরও 3টা ব্র্যান্ড কাজ করে, যখন আমরা 3টা ব্র্যান্ডে ভয়েস রেজ করি, তখন কিন্তু সেই সমস্যাটাকে রিজলভ করার ক্ষেত্রে কিন্তু অনেক সহজ হয়, রাদার দ্যান অনলি এইচএনএম ভয়েস রেজ করবে। হ্যাঁ, তো ডেফিনেটলি কোলাবোরেশন একটা কী জিনিস এখানে। থ্যাংক ইউ সো মাচ। রৌনক আপার কাছে আমি কাইন্ড অফ সেম একটা ব্যাপারেই জানতে চাইবো, এই যে কোলাবোরেশনের জায়গাটাতে, সেটি হচ্ছে এই যে আপনারা যখন কাজ করছেন, কোলাবোরেট করছেন বিভিন্ন পোশাক ব্র্যান্ডের সাথে, তখন কি দেখেন? সকলেই কি স্বাচ্ছন্দ্যে এগিয়ে আসেন একসঙ্গে কাজ করার জন্য, নাকি আসলে সেখানে গিয়ে ভিন্ন কিছু দেখতে পান? অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। বাট কোলাবোরেশনের জায়গায় যাওয়ার আগে আমি আপার
কথা থেকে দুটো জায়গায় একটু অবশ্যই মানে ফোকাস করতে চাই। একটা হচ্ছে যে যেটা আপা বলছিলেন বা এগুলো, এটা আমাদের সবারই অভিজ্ঞতা যখন আমরা কাজ করছি এই সেক্টরে। সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়নের জায়গায় কিংবা লিডারশিপ পজিশনে যাওয়ার যে বাধাগুলো, সেটা সোশ্যাল জায়গা থেকে এবং ফ্যামিলি এবং ফ্যাক্টরিতে বা পেশাগত জায়গাটাতে যে বাধাগুলো, এখানকার একটা মূল জায়গাটা হচ্ছে যেটা আমরা আলোচনা করছিলাম, যে পরিবার আসলে চায় না, হাজব্যান্ড আসলে চায় না, কিংবা সেফটি সিকিউরিটির বিষয় থাকে যে কারণে তারা সিনিয়র রোলে যেতে চায় না। এটা তার নারীর নিজের একটা চয়েস। সো এই জায়গাটায় দুইটা জিনিস বলার আমার, একটা হচ্ছে যে নারীকে নেতৃত্বের জায়গা করে দিলে বলতে এনাবলিং একটা পরিবেশ দিলে যেখানে নারী নেতৃত্বের জায়গাটাতে পৌঁছতে পারে, সেটা কিন্তু কারো নেওয়ার সময় কোনো বাধাটা না পেলে, হ্যাঁ, এটা কিন্তু কারো কাছ থেকে কারো অধিকারটাকে নিয়ে তাকে দেয়া না, রাইট, এটা তার নিজের অধিকার। এবং সে যদি এটা পায় সেক্ষেত্রে কোনো পুরুষের অধিকার কমে যাওয়া না, এটা কিন্তু পুরুষের অধিকার নিয়ে নারীকে নারীর অধিকার দেয়া না। তো এই জায়গাটা আসলে বুঝতে হবে যে একজন নারীর অধিকার, তার নেতৃত্ব দেওয়ার অধিকার, তার একটা নেতৃত্ব স্থানে গিয়ে লিডারশিপ পজিশনে গিয়ে সেই জায়গায় কাজ করা, এটা তার নিজের অধিকার, এটা অন্য কারো অধিকার না, তার হাজব্যান্ডের অধিকার না, তার মেল কলিগের রাইটস, এটা তার নিজের রাইটস। আরেকটা জায়গায় আমি বলবো যে নারীর আসলে এই চয়েসটা থাকা দরকার যে সে আসলে যেতে চায় কি চায় না। কারণ আমরা সবাই জানি যে আমাদের যে বার্ডেন এবং আমার ডোমেস্টিক স্পেয়ারেও আমার যে রোলস রেসপন্সিবিলিটিস অ্যাডিশনাল হচ্ছে এক্সটার্নাল, আমি যে আর্নিং সোর্স কিংবা আমার যে কাজের জায়গা ওয়ার্ক প্লেস রেসপন্সিবিলিটিস বা রোলস। তো এই একজন নারীর আসলে ইনফর্মড কনসার্ন থাকাটা খুব জরুরি এই জায়গাটাতে, যে সে আসলে সিনিয়র পজিশনে গিয়ে সেই চ্যালেঞ্জটা সে নিতে চায় কি চায় না। এটা কিন্তু তার নিজের একটা হচ্ছে যে আমার এনাবলিং পরিবেশ থাকতে হবে এবং আমি চাইলেই পেতে পারি, এটা আমাকে বুঝতে পারতে হবে এবং বুঝতে পেরে আমি আসলে ডিসিশন নিতেও পারি যে আমি আসলে ওই সিনিয়র পজিশনে যেতে চাই না বা লিডারশিপ, হ্যাঁ এটা তার অধিকারটা আছে, এটা তার জেনেই সে কিন্তু নাও যেতে পারে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমাদের সবার কাজ। এবার যদি কোলাবোরেশনের জায়গায় আসি, যে আমরা বলবো যে কেয়া বাংলাদেশে আমরা খুব লাকি, কারণ আমরা যে সমস্ত ব্র্যান্ডসের সাথে কাজ করেছি তারা খুবই পজিটিভ ছিল আমাদের সাথে, এবং আমি H&M ফাউন্ডেশনকে থ্যাঙ্কস জানাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। তারা আমাদের একটা লং টার্ম ফ্রেন্ডস, যেটা আমি একটু আগেও আমরা ইনফর্মাল ডিসকাশনে বলছিলাম যে ওরা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আমাদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের সাথে এ পর্যন্ত অনেকগুলো ব্র্যান্ডস কাজ করেছে এবং আমরা খুবই পজিটিভ তাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল না, যেটা আপাও বলছিলেন যে তাদের যে ম্যান্ডেটস জেন্ডার ইকুয়ালিটির জায়গা থেকে বা রাইটস এনশিওর করার ক্ষেত্রে, এই জায়গাগুলোতে আমরা যখনই নিজেদের মধ্যে আলোচনায় বসেছি আমরা কিন্তু খুবই পজিটিভ একটা জায়গা, মানে তাদের কাছ থেকে একটা সাপোর্ট পেয়েছি। আর একটা যদি বলি কোলাবোরেশনের জায়গায় অন্যান্য সংগঠনের সাথে যারা আসলে এই বিষয়ে কাজ করছে, ন্যাশনাল অর্গানাইজেশন কিংবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিংবা সরকার, আমরা কিন্তু সবার কাছ থেকেই খুব এরকম না যে বিষয়গুলো কোলাবোরেশনের জায়গাগুলো খুব ইজি ছিল কিংবা এখনও আছে, বাট যখনই এরকম হয় যে আমরা একটা উইমেন গার্মেন্ট ওয়ার্কারের একটা স্বার্থে একটা ভালো কাজের উদ্দেশ্যে যখন আমরা আগাই তখন কিন্তু আমরা সবাইকে সাথে পাই। তো ওই জায়গাটা তৈরি করা, যে ওই জায়গাটাতে এক মতে আসা যে আমরা আসলে একটা ভালো উদ্দেশ্যে কাজ করছি, আমরা একটা গুড পারপাসে কাজ করছি এবং সেটা ওই নারী শ্রমিকের জন্য একটা মহৎ উদ্দেশ্যে সবাই এক হওয়া। এটা যদি আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা আসতে পারি তখন কিন্তু বিষয়গুলো খুব ইজিয়ার হয়ে যায়। অনেক বড় চ্যালেঞ্জকেও তখন মনে হয় যে না, উই ক্যান ডু ইট, উই ক্যান ওভারকাম, যখন আমরা সবাই মিলে চেষ্টা করছি। ব্যাপারটা খুব জরুরি। তানজিলা আপা, উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন প্রজেক্ট করছে এই নারীদের এগিয়ে যাওয়া নিয়ে। আমি যদি আলাদা করে বলি অপরাজিতার কথা, তো অপরাজিতা আপনার ব্র্যান্ডকে কিভাবে সহায়তা করছে বা পাশে থাকছে এই নারীদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে, তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, ক্ষমতায়নের ক্ষেত্রে?
এটা আসলে অনস্বীকার্য যে অপরাজিতার যে প্রোগ্রামগুলো সেগুলোর থ্রুতে তারা স্কিল ডেভেলপমেন্ট এবং লিডারশিপ এনহ্যান্সমেন্টে কাজ করছে। বাট আমি আসলে যেটাকে খুব হাইলি ফোকাস করব যে তাদের এই ইনিশিয়েটিভের মধ্যে একটা বড় বিষয় হচ্ছে তারা উইমেন লিডারদের জন্য একটা স্পেস তৈরি করছে, যার থ্রুতে তারা আসলে সমাজের বিভিন্ন বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে পারছে, যা তাদের এগিয়ে যাওয়ার পথে একটা প্রতিবন্ধকতা তৈরি করে। আপা উইমেন ফ্রেন্ডলি স্পেসের কথা বলেছিলেন, তো আমি আসলে আমার সৌভাগ্য হয়েছে ভিজিট করার জন্য। তো আমার খুব ভালো লেগেছে এটা দেখে যে ওখানে আসলে ওয়ার্কার, ফর্মার ওয়ার্কার, ইভেন দ্য ইনলস, দে আর অলসো জয়েনিং। হ্যাঁ, তারা জয়েন করছে এবং তারা রিকগনাইজ করছে যে থ্রু দিস প্রোগ্রাম, থ্রু দিস ইনিশিয়েটিভ তারা আসলে অনেক কিছু শিখতে পারছে, যেটা তাদের পরিবারকে আরও বেশি রিচ করতে বা সবাই একসাথে কাজ করে আরও বেশি সুখী পরিবার তৈরি করতে সাহায্য করছে। অপরাজিতার একটা প্রোগ্রামের একটা আছে যে কাপল ওয়ার্কশপ। হ্যাঁ, শুধুমাত্র সেখানে ফিমেলরা না, মেলরাও এনগেজ থাকছে। কারণ শুধুমাত্র যদি মানে আমার একটা পারসেপশন হচ্ছে যে আমি সব কিছু ফিমেলদের শিখাইলাম, মেলরা কিছু জানলো না, তাইলে কিন্তু আসলে চেঞ্জটা হবে না। এই চেঞ্জটা আনার জন্য কিন্তু উভয়কেই জানতে হবে। লিডারশিপের যে মূল বিষয়গুলো, আমাদের টিপিক্যাল লিডারশিপের বাইরেও যে লিডারশিপের বিষয়গুলো আছে, সেটা আমরা শুধুমাত্র উইমেন লিডার বা ফিমেল লিডারদেরকে শিখালে হবে না, সবাই মেল লিডার, এক্সিস্টিং লিডার সবাইকে জানতে হবে। তাহলে কিন্তু আমরা আসলে ইমপ্রুভমেন্টটা দেখতে পারবো। তো এই কাপল ওয়ার্কশপের থ্রুতে যেটা আমরা যে রিফ্লেকশনগুলো পেলাম ডিরেক্ট কাপলদের কাছ থেকে, যে তারা আসলে নিজেরাও বুঝছে যে তাদেরকেও এখন রেসপন্সিবল হতে হবে এবং হাউ দে উইল অ্যাপ্রোচ টু দেয়ার ওয়াইফ, সেই বিষয়গুলো কিন্তু তারা অনেক বেশি জানছে। তো এটা আসলে খুবই একটা আমার কাছে মনে হয়েছে একটা ভালো উদ্যোগ। আমাদের কমিটমেন্টের সাথে অপরাজিতার অ্যাপ্রোচ হাইলি অ্যালাইন্ড। হ্যাঁ, সো দ্যাট আমরা আসলে আছি। থ্যাংক ইউ আপা, আপনি মেনশন করেছেন যে ফ্রেন্ডলি পার্টনার। হ্যাঁ, সেটাই আমরা আছি, এই কাজের সাথে আছি এবং আমরা খুব এক্সাইটেড টু এক্সপিরিয়েন্স দ্যাট এই অপরাজিতার প্রোগ্রামটা আসলে কীভাবে ফুয়েল করে টু এ পজিটিভ ট্রেন্ড, যে আই মিন দ্য উইমেন টু লিড আ মোর স্ট্রঙ্গার কমিউনিটি, দ্য রেজিলিয়েন্ট সাপ্লাই চেন, এবং যেটাকে আমরা বলি যে আরও এক্সাইটেড ইন্ডাস্ট্রি টু লিড টু এ বেটার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এই এক্সপেকটেশনগুলো আসলে আমাদের অপরাজিতার কাছে আছে যে থ্রু আওয়ার প্রোগ্রাম, থ্রু অপরাজিতাস প্রোগ্রাম আমরা হয়তো ওই জায়গাটা রিচ করতে পারবো। আমরাও সবাই খুব তাকিয়ে আছি সেই সামনের ভবিষ্যতের সুন্দর কর্মক্ষেত্রটা দেখার জন্য, স্পেশালি এই আরএমজি সেক্টরে, যেখানটাতে মেয়ে হোক বা পুরুষ হোক, নেতৃত্বস্থানীয় জায়গাটাতে ভাবতে গেলে আলাদা করে কাউকে দেখা হবে না। একজন কর্মীকে শুধুমাত্র কর্মী হিসেবেই দেখা হবে, পুরুষ কর্মী বা নারী কর্মী হিসেবে আলাদা করে নয়। সেই ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটির জায়গাটা আসলে আনতে গেলে আপনাদেরকে সত্যি খুব দরকার, যেখানে সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যাওয়া যাবে। আপা যেমনটা বলছিলেন, আপনি যেমনটা বলছিলেন। রৌনক আপা, আমাদের আজকের আলোচনায় ঘুরে ফিরে একটা বিষয় কিন্তু বারবার উঠে আসছে, সেটা হচ্ছে নারীদেরকে অনেক পারিবারিক বাধার মুখোমুখি হতে হয়। তো আমি এই পর্যায়ে জানতে চাইবো যে কেয়ার বাংলাদেশ এই নারীদের পারিবারিক বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখছে, কী ধরনের স্টেপ নিচ্ছে? অনেক ধন্যবাদ আপা, আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং ঠিক বলেছেন যে আমাদের আজকের আলোচনায় বারবার এসছে, এবং যারা শুনছে আজকে কিংবা যারা আসলে এই বিষয়ে কাজ করে তারা সবাই একমত হবে যে নারীর নেতৃত্বের জায়গাতে পৌঁছাতে কিংবা নারীর নেতৃত্ব বিকশিত করতে আসলে পরিবারের ভূমিকা কতটুকু। এবং আমাদের ডিসকাশনে এসছে যে পরিবারের অবশ্যই সাথে পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা কিংবা সাপোর্ট আসলে কত বেশি দরকার। তো যেটা বলছিলাম যে উইমেন ফ্রেন্ডলি স্পেসের কথা এসছে, যে কেয়ার কিন্তু এই অপরাজিতার যে 11 পার্টনার্স, তার মধ্যে কেয়ার হচ্ছে আমি বলবো অক্সিজেন জায়গাটা পুরো প্রোগ্রামের। কারণ নারী শ্রমিকরা আমাদের উইমেন ফ্রেন্ডলি স্পেসেই আসছে, কিংবা ফ্যাক্টরিতে আমরা আসলে নারীদের দক্ষতা বৃদ্ধি করছি। তো যদি বলি যে একটা এক্সাম্পল যদি দেই, যে যখনই আমরা উইমেন ফ্রেন্ডলি স্পেসে নারীদের সাথে আলোচনা করি, কারণ উইমেন ফ্রেন্ডলি স্পেসটা হচ্ছে ওখানে কোনো পুরুষ থাকে না, সমস্ত নারীরা আসে, যারা গার্মেন্টস সেক্টর থেকে আসছে, ইনফর্মাল সেক্টর থেকে আসছে, কারো জব নাই, এখন জবে নাই। যখনই তাদের কাছে এই প্রশ্নটা করা হয় আপনারা কি কাজে ফিরতে চান কি না, কিংবা কাজ কেন ছেড়ে দিয়েছেন, সবাই কিন্তু 99% কিন্তু বলে আমরা আমার ফ্যামিলির সাপোর্ট পাচ্ছি না, কিংবা পরিবারের কারণে, কিংবা বাচ্চা কোথায় থাকবে, বাচ্চাকে রাখতে হবে, এই কারণগুলোই তারা দেখিয়ে আসছে। এবং আমি বলতে চাই যে এই যে 11টা সংগঠন অপরাজিতার, তাদের মধ্যে পার্টনার, তাদের মধ্যে কিন্তু একটা সংগঠন আছে যারা সেভ দ্য চিলড্রেন, যারা আসলে ডে কেয়ারের ব্যবস্থা করছে।
এই ডে কেয়ার, ইভেন অনেক ফ্যাক্টরিরও কিন্তু ডে কেয়ার আছে, কিন্তু ওই যে আমাদের মানসিকতা, আমাদের আমি বলতে চাচ্ছি আমাদের মতো পরিবারের এবং কমিউনিটির, যে মাকেই আসলে সন্তানটি দেখতে হবে, পরিবারের অন্য কোনো সদস্য এই কাজটা করতে পারবে না। এই দায়িত্ব, পুরো দায়িত্ব যেহেতু মা সন্তানের জন্ম দিয়েছে, সন্তানের দায়িত্ব সম্পূর্ণ মায়ের, এবং এখানে পরিবারের আর কোনো সহায়তার দরকার নেই কিংবা সাপোর্টের দরকার নেই। কিন্তু ওই নারী বাইরে কাজ করলে কিভাবে যে সংসারে কন্ট্রিবিউট হচ্ছে, ইভেন ওই বাচ্চার জন্যই কিন্তু, বাচ্চার ভবিষ্যতের জন্য এটা কিভাবে কন্ট্রিবিউট করছে, সেই জায়গাটা কিন্তু পরিবার কিংবা কমিউনিটি কেউই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ওই জায়গাটাই, তার কাজের জায়গাটাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সন্তানের ভবিষ্যৎ এবং বিকাশ সব জায়গাটাতেই কিন্তু সে কন্ট্রিবিউট করছে। কিন্তু ওই জায়গাটাতেই আমরা সব সময় আমরা ভেবে ধরছি না মাই আসলে সন্তানটাকে দেখবে, এবং এই জন্য আসলে পরিবারের অনেক অনেক বেশি ভূমিকা নারীর নেতৃত্ব বিকশিত করার ক্ষেত্রে। এখন কেয়ার আসলে কি করছি, আপা কিন্তু বলছেন যে আমরা বলেছেন অলরেডি যে আমরা কাপল ওয়ার্কশপ করছি। শুধু কাপল ওয়ার্কশপ না, আমাদের কিন্তু মেনসদের সাথেও পুরুষদের সাথেও আমাদের আলাদা করে সেশন আছে। আমরা তাদের সাথে কথা বলছি, ইনলজদের সাথে কথা বলছি। কি বিষয়ে কথা বলছি, যে এটা নারীর অধিকার, এবং নারী যদি বাইরে গিয়ে কাজ করে এখানে আসলে সমস্যার কিছু নেই, এবং এটা আসলে কিভাবে পরিবারকে এবং সমাজকে ইম্প্যাক্টেড করছে, কন্ট্রিবিউট করছে ডেভেলপমেন্টের জায়গায়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা আলোচনা করি। এবং ওই যে পুরনো কথা যে এটা আসলে কারো থেকে কারো অধিকার নিয়ে আরেকজনকে দেয়া না, তার নিজের সুবিধা দেওয়া না, এটা অবশ্যই না, এটা তার নিজের অধিকার। এবং আমাদের সবার, পরিবার থেকে শুরু করে সমাজের আমাদের সবার আসলে এখানে রোলস আছে, রেসপন্সিবিলিটিস আছে। সো সেই জায়গাটাকে স্ট্রেনথেন করা, সেই জায়গাটা একটা পজিটিভ জায়গাতে নিয়ে আসার জন্যই কিন্তু আসলে কেয়ার বাংলাদেশ পুরুষদের সাথে কাজ করছে, কমিউনিটির সাথে অনেক ইনোভেটিভ ডিসকাশন করছে, ডায়ালগস করছে। বাট একটা জিনিস দিয়ে আমি শেষ করতে চাই, যে কোলাবোরেশনের প্রশ্নটা আপনি একটু আগেই করেছিলেন, আমরা যদি নারী নেতৃত্বের বিকশিত করার কথা বলতে চাই, কিংবা নারীদেরকে তাদের প্রফেশনাল জায়গায় সিনিয়র পজিশনে, লিডারশিপ পজিশনে দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। শুধু কেয়ার বাংলাদেশ কিংবা H&M ফাউন্ডেশন না, কিংবা অপরাজিতার 11 পার্টনার্স না, আরও যারা এই বিষয়ে কাজ করছে, সরকার স্পেশালি, কারণ আমাদের হাত ছোট, আমরা সারা বাংলাদেশের মানুষকে রিচ করতে পারবো না। বাংলাদেশের সরকার সহ সবাইকে আসলে এগিয়ে আসতে হবে, আপনাদের মতো সংগঠনকেও এগিয়ে আসতে হবে। আপনাদেরকেও আমি রেডিও স্বাধীনকে আমি সবসময় ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা এই ভালো কাজের শিখনটাকে সবসময় মানুষের কাছে এনে দেন, এবং এই বিষয়ে আপনাদের নতুন নতুন অনেক রকমের ইনোভেটিভ টেকনিক্স, টেকনোলজিস থাকে। তো সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। একসাথে আমাদেরকে আসলে এই বিষয়টাতে কাজ করতে হবে। সত্যি, যখন আসলে শব্দটা হয়ে যায় নারী বা শিশু, তখন রেডিও স্বাধীন এক পানা আসলে দু পায়ে এগিয়ে যায় যে নারী এবং শিশুর জন্য কি করণীয় আছে এই জায়গাটাতে। যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিসেই, যে কোনো ইনিশিয়েটিভে স্বাধীন চিন্তা করে যে আমি কিভাবে এখানে কন্ট্রিবিউট করতে পারি, আমি কিভাবে ইনভলভড হতে পারি, আমি কিভাবে এগিয়ে যেতে নারীদেরকে সাহায্য করতে পারি, হাতটা ধরে এগিয়ে দিতে পারি। সো এটা আসলে আমারও ভীষণ ভালো লাগা যে স্বাধীনের সাথে কাজ করতে গিয়ে এই ভালো কাজের সঙ্গী হতে পারছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তানজিলা আপা, আপনার কাছ থেকে একটা বিষয় না জানলেই নয়, সেটা দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। এবং সেই প্রশ্নটি হলো, অনেকেই প্রশ্নটি করতে পারেন যে নেতৃত্ব স্থানীয় বা লিডারশিপের জায়গাটাতে নারী থাকুক বা পুরুষ, সেটা ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে। কর্মক্ষেত্রের ভবিষ্যৎ তো একই রকম হয়ে যাওয়ার কথা। তো আপনার কাছে কি মনে হয়, নারীরা যদি আরও একটু ক্ষমতায়নের জায়গায় আসতে পারে, নেতৃত্বের জায়গায় আসতে পারে, তাহলে ভবিষ্যৎটা কেন সুন্দর হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুবই প্রাসঙ্গিক। তো আমি একটা গবেষণার রেফারেন্স দিতে চাই এখানে, উইমেন ইন ওয়ার্কপ্লেস, ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি 2021 এই গবেষণাটা করেছিলেন, যেখানে তারা থ্রু স্ট্যাটিস্টিক্স বিভিন্নভাবে দেখিয়েছেন যে হোয়াটস দ্য বেনিফিট অফ হ্যাভিং উইমেন ইন দ্য লিডারশিপ পজিশনে। এবং তারা আসলে দেখিয়েছেন ওখানে যে উইমেন অনেক বেশি এম্প্যাথেটিক হয়, তারা অনেক সাপোর্টিভ হয়, দে হ্যাভ দ্য বেটার লিসেনিং অ্যাবিলিটি টু হ্যান্ডেল দ্য ডে টু ডে চ্যালেঞ্জেস। হ্যাঁ, এবং তারা কিন্তু অনেক সময় নেভিগেট করে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করার জন্য তারা ওয়েলবিং চেক করে, এবং দেখা গেছে এমপ্লয়িজরা অনেক হ্যাপি হয় আর কমফোর্টেবল ফিল করে তাদের সাথে যে কোনো প্রবলেম বা ইস্যুস শেয়ার করার জন্য। এমপ্লয়িজ অনেক বেশি হ্যাপিয়ার হয়। তো এই এলিমেন্টগুলো কিন্তু বিল্ড দ্য ফাউন্ডেশন অফ এ গুড ওয়ার্কিং কন্ডিশন। হ্যাঁ, দ্যাটস ডেফিনেটলি ট্রু। আরেকটা বিষয় জাস্ট আমি হাইলাইট করি যে
আপনার নারীদেরকে কিন্তু অনেক না শুনে অভ্যস্ত হয়, এটা পারবে না, সেটা পারবে না, এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু তাকে প্রুভ করতে হয় যে না আমি পারবো। তো তারা আসলে সবসময় খুব চেষ্টা করে এটা বোঝাতে যে দে আর ওয়ার্থি ফর অ্যাডভান্সমেন্ট, এবং তারা কঠোর পরিশ্রম করে যে টু প্রুভ দ্যাট দে ক্যান বি মোর প্রোডাক্টিভ, দে ক্যান বি মোর এফিসিয়েন্ট। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে নারীদের একটা ডেফিনেটলি একটা ভূমিকা রয়েছে একটা বেটার ওয়ার্কপ্লেস তৈরি করার ক্ষেত্রে এবং শেপ আপ করার ক্ষেত্রে। বাট তারপরে যে কথাটা বলবো, ডোন্ট পুট ওভার এক্সপেকটেশন টু দ্য উইমেন লিডার্স। হ্যাঁ, কারণ হচ্ছে যে যেটা আমরা বারবারই বলছি, আমাদের কিন্তু পুরো আলোচনা একটা কথা বারবারই এসেছে, সম্মিলিত অংশগ্রহণ, হ্যাঁ, সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে। এবং আরেকটা চ্যালেঞ্জও কিন্তু নারীদেরকে ফেস করতে হয়, যে প্রমাণ করার সাথে সাথে তাকে কিন্তু সেটাকে এক্সিকিউশনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হয়। তো আসলে এত বারবার প্রমাণ করতে করতে দেখা যায় যে কাজের যে মূল স্পিডটা ওইখানে কিন্তু অনেক সময় একটা হ্যাম্পার হয়ে যায়। তো সবাই যদি আসলে সমানভাবে চেষ্টা করে, তো মানে একটা অর্গানাইজেশনের টপ টু বটম যদি একটা বিশ্বাস নিয়ে কাজ করে যে উই উইল ওয়ার্ক টুগেদার টু মেক আওয়ার ওয়ার্কপ্লেস বেটার, তাহলেই কিন্তু আমরা বলবো যে আসলে একটা কর্মস্থল বলি বা আমরা ইন্ডাস্ট্রি বলি, আমরা কমিউনিটি বলি, সব কিছু কিন্তু, বা আমরা যদি বিগার পার্সপেক্টিভে চিন্তা করি, রাষ্ট্রের কথাও চিন্তা করি, আমাদের কিন্তু সম্ভব। বাট একার উপরে আসলে বা একার চেঞ্জের মাধ্যমে অনেক বড় চেঞ্জ আসলে আমরা করতে পারবো না। তো আমাদের যেই মূল একটা কথা বারবারই আমরা কোলাবোরেশন, সবার সম্মিলিত চেষ্টা, এটাই বলছি। এবং এইভাবে কিন্তু আসলে আমরা একটা বেটার ইন্ডাস্ট্রি, সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, বিজনেস রেজিলিয়েন্স ইন্ডাস্ট্রি থেকে আমরা তৈরি করতে পারবো, যেখানে শুধু নারী না, সবারই আসলে দরকার, এবং সকলের সম্মিলিত চেষ্টায় আসলে উন্নয়নটা সম্ভব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপা। এবং এটা সত্যিই খুব ভালো লাগলো আজকের এই আলোচনাটা করে, যে নারীদের এগিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে কাজ করছেন সেটা আসলে সত্যি নারীদের জন্য সহায়ক। এবং হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে নারীরা যে প্রমাণ দেওয়ার জন্য নারীদেরকে আসলে সবসময় তটস্থ থাকতে হয়, যে না আমার উপরে ভরসা করেছো, আমি সত্যি এটা পারবো, এই প্রমাণ দেওয়ার যে একটা টেন্ডেন্সি, এই জায়গা থেকে নারীরা হয়তো একটু রেহাই পাবে। সে সত্যি তার কাজে মনোনিবেশ করতে পারবে এবং তার যে স্কিল পুরোটা আসলে সেটা সেই এক্সিকিউট করতে পারবে কাজের মাধ্যমে। সবসময় প্রমাণ দিতে তাকে ব্যস্ত থাকতে হবে না। আশা করছি আবারও কথা হবে নারীদের এগিয়ে যাওয়ার বিষয়ে কোনো এক অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছিলেন এবং শুনছিলেন অপরাজিতার নতুন এই পর্বের আয়োজন, যেখানে আজ আমরা কথা বলছিলাম পোশাক শিল্পে নারী ক্ষমতায়ন বা নারীদের উন্নয়ন নিয়ে এবং সেই সাথে সাথে ভবিষ্যতের কর্মক্ষেত্র গঠন নিয়ে। যেখানে আজকের আলোচনায় আমরা শুনছিলাম আপাদের কাছ থেকে যে কিভাবে নারীরা প্রত্যেকটি ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে, কোন কোন ক্ষেত্রে নারীরা নিজেই দ্বিধায় পড়ছে যে তার নেতৃত্বের জায়গাটাতে এগিয়ে যাওয়া উচিত নাকি পিছিয়ে থাকা উচিত। তো আশা করছি আমরা প্রত্যেকে আরও একটু সচেতন হয়ে উঠব, আরও একটু সহায়কের ভূমিকা পালন করব। আমার পরিবারের প্রত্যেকটি নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি তার পাশে থাকব। আমরা যদি সকলে মিলে এই চেষ্টাটা করি, যেটা আজকের আলোচনায় আপনারা বারবার বলছিলেন যে একার পক্ষে এই দৃশ্যটা বদলে দেওয়া সম্ভব নয়, প্রত্যেককে কাজ করতে হবে। তো চলুন সমাজের প্রত্যেকটি মানুষ আমরা এই জায়গাটাতে এক হই, নারীদেরকে এগিয়ে যেতে পথটাকে সহজ করে দেই। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও অপরাজিতার নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অপরাজিতা।